হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রি আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রথমেই সকলকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। দেখো, তোমরা জানো আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করছি। অলরেডি বেশ কয়েকটা চ্যাপ্টার আমরা করে ফেলেছি। আজকে আমরা শুরু করছি পি ব্লক। এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেকের অনেক ডিমান্ড ছিল, তো যাই হোক ফাইনালি আজকে আমরা পি ব্লক শুরু করছি। দেখো, পি ব্লকের যতগুলো প্রশ্ন আজকে আমরা করব, এই প্রশ্নগুলো খুব 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 গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেগুলো ব্যাখ্যামূলক আছে, আমি সুন্দর করে ব্যাখ্যাটা লিখে দিয়েছি। শুধু যে তোমরা এখান থেকে রিডিং পড়বে তা নয়, আমি বুঝিয়ে দিব ভালো করে। ঠিক আছে, তোমাদেরকে নতুন করে এগুলো কিন্তু আর খাতাতে লিখতে হবে না, কারণ 1000 ভিউ যখনই ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু এর পিডিএফ লিঙ্ক তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যাতে তাড়াতাড়ি 1000 ভিউ কমপ্লিট হয়ে যায়, তোমরা পিডিএফটাও তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে, তাহলে ভিডিওটা পুরোপুরি দেখো। আশা করছি এটাতে তোমাদের প্রচুর প্রচুর উপকার হবে। অনেকেই পি ব্লককে ভয় করো, সেই ভয়টা কিন্তু অনেকটা তোমাদের কাটতে চলেছে। দেখো, প্রথমেই বলেছে হ্যালোজেনের হাইড্রাসিডগুলির মধ্যে তীব্রতম অ্যাসিডটি হলো। দেখো, হ্যালোজেনের হাইড্রাসিড মানে হ্যালোজেন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যে অ্যাসিড। ঠিক আছে, হ্যালোজেন হাইড্রাসিড, যেমন ধরো HF, HCl, HBr, HI, এদের মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকের মধ্যে কমন হাইড্রোজেন আছে, ডিফারেন্ট শুধু হ্যালোজেনটা। তাহলে হ্যালোজেনটা ডিফারেন্ট যেহেতু, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যত আমরা কোনো একটা গ্রুপের ধরো ওপর থেকে নিচে নামি, সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকে। সে কারণে ফ্লুরিনের থেকে ক্লোরিন বড়, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিনের থেকে আয়োডিন কিন্তু সাইজে বড়। এই কারণে বন্ধন দৈর্ঘ্য যদি দেখি, HF এর যা বন্ধন দৈর্ঘ্য তার থেকে HCl এর বন্ধন দৈর্ঘ্য বেশি, তার থেকে HBr এর বন্ধন দৈর্ঘ্য আরো বেশি, তার থেকে কিন্তু HI এর বন্ধন দৈর্ঘ্য আরো বেশি। ঠিক আছে, এবার আমরা জানি বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে বন্ধন তত উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেই বন্ধন চট করে ভেঙে যাবে তাড়াতাড়ি। সেই কারণে যেহেতু এই বন্ধনটা HI এর মধ্যে বন্ধনটা সব থেকে বড়, বন্ধন দৈর্ঘ্য সব থেকে বড়, তাই এই বন্ধন সব থেকে তাড়াতাড়ি ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, H প্লাস আর I মাইনাস বেরিয়ে যাবে। তার মানে H প্লাস সবচেয়ে তাড়াতাড়ি দিচ্ছে HI, আর যে যত তাড়াতাড়ি H প্লাস দিবে সে তত তীব্রতম অ্যাসিড। তার মানে এখানে সব থেকে তীব্রতম অ্যাসিড হচ্ছে HI। বোঝা গেল? তাহলে HI হবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে HIটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, নেক্সট বলেছে NH3, PH3, ASH3, SbH3 এদেরকে ক্ষারকত্বের অধক্রমে সাজাতে বলেছে। ঠিক আছে, বুঝবে একটু ভালো করে। প্রথমে আমাদেরকে জানতে হবে এদেরকে ক্ষারক কেন বলা হচ্ছে। তুমি যদি দেখো NH3টা জাস্ট যদি দেখো তাহলে বাকিটা বুঝে যাবে। দেখো, NH3 মানে নাইট্রোজেনের 3 দিকে 3টে হাইড্রোজেন আছে, প্রত্যেকে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এবার আমরা জানি একটা সমযোজী এক বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগে। ওই বন্ধনটা যেই দুটো পরমাণুর মধ্যে আছে সেই দুটো পরমাণু একটা একটা করে ইলেকট্রন দেয়। তাহলে ধরো যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা আছে, তাহলে এই বন্ধনে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, আবার নাইট্রোজেন একটা ইলেকট্রন দিবে। আমি হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে আর দেখাচ্ছি না, নাইট্রোজেনের জাস্ট ইলেকট্রনটা এই ডট দিয়ে দেখাচ্ছি। একই রকম এই বন্ধনেও হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, আবার নাইট্রোজেনও একটা দিবে। এই বন্ধনটাতেও হাইড্রোজেন একটা দিবে, নাইট্রোজেন একটা দিবে। এবার দেখো, আমরা জানি নাইট্রোজেনের কাছে টোটাল 7টা ইলেকট্রন থাকে। তাহলে এটাকে যদি সাজাই কক্ষপথ অনুযায়ী, তাহলে 2,5 হচ্ছে, মানে যোজ্যতা কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। এবার যোজ্যতা কক্ষপথে 5টা ইলেকট্রনের মধ্যে ও 3টে ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহার করেছে, তাহলে আরো দুটো ইলেকট্রন ওর কাছে আছে যেটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। সেই দুটো ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রূপে আছে। নিঃসঙ্গ মানে নেই সঙ্গ যার। যেমন ধরো এই যে এই ইলেকট্রনগুলো, ধরো এই যে এখানে নাইট্রোজেন একটা দিয়েছে, একই রকম তো হাইড্রোজেনও একটা দিয়েছে, দিয়ে বন্ধন তৈরি করেছে, মানে এই ইলেকট্রন একটা সঙ্গী পেয়ে গেছে, এই ইলেকট্রন একটা সঙ্গী পেয়ে গেছে, এই ইলেকট্রন একটা সঙ্গী পেয়ে গেছে। কিন্তু এই দুটো ইলেকট্রন কোনো সঙ্গী পায়নি, বন্ধন গঠন করতে পারেনি। ওরা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রূপে আছে। তার মানে এই দুটো ইলেকট্রন নাইট্রোজেনের কাছে অ্যাভেলেবেল আছে, অন্য কাউকে দিতে পারবে, যার দরকার তাকে এই দুটো ইলেকট্রন দিতে পারবে। এবার বিজ্ঞানী লুইস বলেছেন যে যারা অপরকে ইলেকট্রন জোড় দান করে তারা ক্ষারক, আর যারা অপরের কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে তারা অ্যাসিড।
ঠিক আছে, যেহেতু এদের কাছে যেমন অ্যামোনিয়াতে নাইট্রোজেনের কাছে দুটো এক্সট্রা ইলেকট্রন আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই দুটো ইলেকট্রন অন্য কাউকে দিতে পারবে, সেই কারণে এ ক্ষারক। একই রকম বাদ বাকি প্রত্যেকে সেম, কিন্তু প্রত্যেকের কাছে দুটো করে ইলেকট্রন আছে যেটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, অর্থাৎ সেই দুটো ইলেকট্রন এরা অন্য কাউকে দিতে পারবে, তাই প্রত্যেকেই ক্ষারকীয়। এবার ব্যাপার হচ্ছে এদেরকে ক্ষারকত্বের ঊর্ধ্বক্রমে সাজাতে অধক্রমে সাজাতে বলেছে। মানে প্রত্যেকে ক্ষারকীয় হলেও সবার ক্ষারকত্ব তো সেম হবে না, না, কারো কম হবে কারো বেশি হবে। তো সেটা কিসের ওপরে নির্ভর করছে দেখো, ওই যে দুটো ইলেকট্রন আছে বললাম, যে দুটো ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তার ঘনত্বটা সব থেকে বেশি কোন পরমাণুতে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা কি করে বের করব? দেখো এখানে আছে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি। প্রথমেরটাতে নাইট্রোজেনের কাছে দুটো ইলেকট্রন আছে, তারপরে ফসফরাসের কাছে, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি। সাইজ যদি দেখি নাইট্রোজেনের সব থেকে কম, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তাই না? তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে ছোট অরবিটাল ইলেকট্রন দুটো আছে, ফসফরাসের ক্ষেত্রে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটু বড়। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে ছোট জায়গার মধ্যে ইলেকট্রন দুটো আছে, তার মানে ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি নাইট্রোজেনের এটাতেই হচ্ছে, তারপরে এটাতে একটু কম, এটাতে একটু কম, এটাতে একটু কম। তাহলে সব থেকে কম ইলেকট্রন ঘনত্ব হচ্ছে অ্যান্টিমনির ক্ষেত্রে, সব থেকে বেশি ইলেকট্রন ঘনত্ব হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। সব থেকে বেশি ইলেকট্রন ঘনত্ব মিন্স এর কাছে ইলেকট্রনের অ্যাভেইলেবিলিটি সব থেকে বেশি, মানে ইলেকট্রন এ সব থেকে তাড়াতাড়ি অন্য কাউকে দিতে পারবে, যেহেতু এর কাছে অ্যাভেইলেবিলিটি বা ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি আছে, তাহলে সব থেকে তাড়াতাড়ি ইলেকট্রন দিতে পারবে অ্যামোনিয়া, সেই কারণে অ্যামোনিয়ার ক্ষারকত্ব সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। অধক্রমে সাজাতে বলেছে, তাই বড় থেকে ছোট সাজাতে হবে, কিন্তু ছোট থেকে বড় নয়, অধক্রম মানে বড় থেকে ছোট। ঠিক আছে, এটা জাস্ট সাজাতে বলেছে, এতটুকুটা করলেই হবে। কিন্তু এটাকে যদি 2 মার্কের কোশ্চেন আকারে দেয় কখনো, তাই আমি ব্যাখ্যাটাও এখানে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু ব্যাখ্যাটাও চাইলে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো ব্যাখ্যাটা পড়েই নিও, যাতে 2 মার্কের যদি কোশ্চেন বাই চান্স আসে এখান থেকে করে নিতে পারো। তাহলে এটা হয়ে গেল। এর পরেরটা দেখো, বলেছে কোন হ্যালোজেন হাইড্রাসিডে AgNO3 যোগ করলে কোনো অধক্ষেপ পড়ে না। দেখো হ্যালোজেন হাইড্রাসিড মানে একটু আগে বললাম HF, HCl, HBr এগুলো। ঠিক আছে, এবার দেখো আমরা নর্মালি কি জানি, যেমন ধরো HCl, এটাতে যদি AgNO3 যোগ করি তাহলে কি হবে, বিনিময় বিক্রিয়া হবে, AgCl আর HNO3 তৈরি হবে। এবার AgCl এর তো অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়তে থাকে। একই রকম যদি আমরা HBr যোগ করি তাহলে AgBr এর অধক্ষেপ পড়বে, আর HI যোগ করলে AgI এর অধক্ষেপ পড়বে। কিন্তু যদি আমরা HF যোগ করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে AgF তৈরি হবে, ঠিক আছে, AgF আর HNO3 তৈরি হবে, কিন্তু AgF এর কোনো অধক্ষেপ পড়বে না। কি কারণে? কারণ এটা জলের মধ্যে দ্রাব্য। দেখো অধক্ষেপ কখন পড়ে, ধরো যে দ্রবণের মধ্যে যেটা দ্রবীভূত হচ্ছে না, বা জলের মধ্যে ধরো নিয়েছি, তো সেটা যদি জলে দ্রবীভূত না হয় তখন নিচে থিতিয়ে পড়ে, অধক্ষেপ আকারে থিতিয়ে পড়ে। এবার কোনো কিছু যদি জলে দ্রবীভূত হয়ে যায় তাহলে কি আর অধক্ষেপ পড়বে? পড়বে না। এই যে AgF এ কিন্তু জলে দ্রাব্য, জলে দ্রবীভূত হয়ে যায়, তাই জলের সাথে বা দ্রবণে মিশে যায় যেহেতু, এ কিন্তু কোনো অধক্ষেপ ফেলে না। বোঝা গেছে? তাহলে কোন হ্যালোজেন হাইড্রাসিড AgNO3 যোগ করলে অধক্ষেপ পড়বে না, সেটা হচ্ছে HF। কারণ HF এর সাথে AgNO3 বিক্রিয়াতে AgF তৈরি হয়, যেটা জলের সাথে জলের মধ্যে মিশে যায় বা জলে দ্রাব্য, এই কারণে অধক্ষেপ পড়ে না। তাহলে কোন হ্যালোজেন হাইড্রাসিড জিজ্ঞেস করেছে, মানে উত্তরটা হবে HF। বোঝা গেছে? ওটা ব্যাখ্যাটা এখানে করে দিয়েছি, দেখে নিও। তোমাদের ভালো লাগলে কিন্তু এটা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তোমরা অনেকে কি করো দেখে নাও কিন্তু লাইক করো না। তোমাদের যদি ভালো লাগে, যদি তোমার মনে হয় যে না এটা আমার কোনো কাজে লাগছে, তাহলে অবশ্যই লাইক করবে কিন্তু, আর কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। তোমরা লাইক কমেন্ট যত বেশি করবে তত তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি ইন্সপায়ার হব। সে কারণে লাইক কমেন্ট অবশ্যই করবে কিন্তু, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে, যত তাড়াতাড়ি 1000 ভিউ হবে, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তারপরে দেখো, তোমাকে জিজ্ঞেস করেছে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা +2। দেখো একটা যৌগ OF2, এই যৌগটা তুমি ভালো করে দেখো, ফ্লুরিনের চার্জ কত করে হয় জানি আমরা, ফ্লুরিনের -1 করে, F- আয়ন তৈরি করে -1। তাহলে দুটো ফ্লুরিন আছে, দুজন মিলে -2, তাহলে অক্সিজেনের একাই হবে +2। বোঝা গেছে কিনা? এই যৌগটাতে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +2, যৌগটার উদাহরণ হচ্ছে OF2। এরকমও দিতে পারে যে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা +1, সেটার উদাহরণ হবে O2F2।
বোঝা গেল কি না? সেটার উদাহরণ হবে O2F2। যেমন দুটো ফ্লুরিন আছে, এক একজনের -1 চার্জ করে, তাহলে দুজনের মিলে মোট চার্জ হচ্ছে -2, তাহলে দুটো অক্সিজেনের মোট চার্জ হবে +2, তাহলে এক একটা অক্সিজেনের চার্জ হবে +1 করে। তাহলে এটা এইভাবেও দিতে পারতো, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা +1, সেক্ষেত্রে উদাহরণটা হতো O2F2, আর +2 বললে OF2। ঠিক আছে, এটা ভালো করে একটু মাথায় রেখো। আর এটা কি কারণে দিয়েছে, কারণ আমরা কি জানি সাধারণত অক্সিজেনের চার্জ কি হয়, -2 হয় অক্সাইডের ক্ষেত্রে, বা পারঅক্সাইড হয়, সুপার অক্সাইড হয়, সেগুলো সব ক্ষেত্রে কিন্তু নেগেটিভ চার্জ হয়, মাইনাসে হয়, প্লাসে কিন্তু সাধারণত হয় না। ঠিক আছে, তাহলে ওই জন্য দিয়েছে তোমাকে +2 +1, এটাও দিতে পারতো যে কখন হবে, যদি অক্সিজেনের থেকেও তীব্র তড়িৎ ঋণাত্মক কোনো মৌল থাকে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, তবে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন পজিটিভ জারণ সংখ্যা প্রদর্শন করে। তাহলে এটার অ্যান্সার হবে OF2। এরপরে বলেছে দেখো, বেশ ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, XeO2F2 যৌগে জেননের সংকরায়ন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, XeO2F2 যৌগে জেননের সংকরায়ন। আচ্ছা, প্রথমে আমরা XeO2F2 যৌগের গঠন আকৃতিটা দেখে নিই। দেখো, মাঝখানে ধরো জেনন আছে, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ওপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন। ঠিক আছে, আর একটা লোন পেয়ার থাকবে, আর একটা থাকবে হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ারটাকে এই পজিশনে দিয়ে দিলাম, এখানে একটা লোন পেয়ার আছে। দেখো, এই যে গঠন আকৃতিটা, এখানে জিওমেট্রিটাকে বলা হয় জিওমেট্রি। জিওমেট্রি যখন বলি তখন এই লোন পেয়ার সমেত টোটাল গঠন আকৃতিটাকে বোঝানো হয়। লোন পেয়ার সমেত টোটাল গঠন আকৃতিটা যদি দেখি, দেখো মাঝখানে ত্রিভুজের মতো ত্রিকোণীয় সমতলীয় একটা অংশ আছে, মাঝখান থেকে ওপরে আর নিচের দিকে পিরামিডের মতো বেরিয়ে আছে, এটাকে বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আর শেপ যদি বলি, শেপ বা গঠন আকৃতি, সেটা লোন পেয়ার বাদ দিয়ে যেটুকু অংশ থাকলো সেটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে লোন পেয়ারটাকে মনে মনে বাদ দাও, তাহলে বাকি অংশটাকে যদি দেখো তুমি, তাহলে এরকম অংশটা দেখাচ্ছে। দেখো, XE, ওপরে F, নিচে F, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এটা দেখো ইংরেজি কে অ্যালফাবেটের মতো লাগছে, তাই না? সে কারণ এটাকে বলি আমরা কে আকৃতি। এটাকে বলি আমরা কে আকৃতি, বা এটাকে সি স বলা হয়, সি স। সি সটা কি, তোমরা পার্কে গিয়ে অনেক সময় দেখবে বাচ্চাদের, এই যে এখানে একজন বাচ্চা বসে আর এখানে একজন বাচ্চা বসে, দিয়ে এটা ওপরে উঠে নিচে নামে, ওই ওই জিনিসটাকে বলা হয় সি স। এই কেটাকে উল্টে দিচ্ছি দেখো এটাকে, তাহলে ওই সি স এর মতো লাগছে না, তাহলে এটাকে সি স স্ট্রাকচারও বলা হয়। ঠিক আছে, এবার যেটা জিজ্ঞেস করেছে আমাদেরকে যে এটা সংকরায়নটা কি, সংকরায়ন কি করে করব, দেখো সংকরায়ন করার একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তুমি জাস্ট কেন্দ্রীয় পরমাণুটা দেখো কি আছে, জেনন। জেননের চারপাশে মোট কতজন আছে দেখো, মোট কতজন বলতে এই যে একটা ফ্লুরিন, একটা অক্সিজেন, 2 3 4, এটা লোন পেয়ার সমেত ধরবে, কিন্তু লোন পেয়ার আছে একটা 5, টোটাল জেননের চারিদিকে 5 জন আছে। তাহলে 5 জন থাকলে সংকরায়ন কিভাবে করব, দেখো সংকরায়ন কি করে করবে, দেখো আমরা জানি এস অরবাইটাল একটা হয়, পি অরবাইটাল 3টে হয়, তারপরে ডি অরবাইটাল 5টা হয়, 1 2 3 4 5, ডি অরবাইটাল 5টা হয়। এবার জেননের চারপাশে টোটাল 5 জন আছে, তুমি এখান থেকে 5টা অরবাইটাল নাও, 1 2 3 4 5, 5টা নিয়ে নিলে, তাহলে কোন অরবাইটাল কটা নিয়েছো, দেখো এস অরবাইটাল একটাই নিয়েছো, তাহলে এস লিখবো। পি অরবাইটাল 1 2 3, 3টে নিয়েছো, পি 3টে নিয়েছো, মাথার উপরে 3 দাও। আর ডি একটা নিয়েছো, তাহলে ডি একটাই লেখো। যেটা একটাই নিয়েছো ওটার মাথার উপরে আর 1 দেওয়ার দরকার নেই, শুধু ওটা লিখে দিবে তাহলেই হবে। তাহলে সংকরায়ন হলো sp3d। বোঝা গেল? ক্লিয়ার? ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে এটা সংকরায়ন হচ্ছে sp3d। হয়ে গেল এটা। তারপরে বলছে ট্রেইলিং অফ মার্কারি বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রেইলিং মানে কি, ট্রেইলিং শব্দটা ট্রেল থেকে এসছে। হ্যাঁ, ট্রেল বা ট্রেলিং এটা মানে পিছিয়ে যাওয়া বা ধীরে ধীরে এগানো, বোঝা গেল, বা কোথাও একটা বাধা প্রাপ্ত হওয়া, এইরকম।
দেখো, যখন আমরা পারদ বা মার্কারিতে ওজোন গ্যাস চালনা করব বা মার্কারি যখনই ওজোন গ্যাসের সংস্পর্শে আসবে, তখন ওই মার্কারি কিন্তু ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করে তৈরি করে মার্কিউরাস অক্সাইড, Hg2O, মার্কিউরাস অক্সাইড। এই মার্কিউরাস অক্সাইড আবার ওই পারদের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দিয়ে পারদের মধ্যে দ্রবীভূত হয়ে যাওয়ার ফলে পারদের উজ্জ্বলতা, যে চকচকে ভাবটা, সেটা হালকা হালকা করে কমে যায়। আর ওই পারদটা তখন কি হয়, এমনি নর্মাল পারদ যদি থাকে, বিশুদ্ধ পারদ, সেটা কাঁচের গায়ে খুব সহজে ওঠানামা করতে পারে, কাঁচের সাথে আটকে যায় না। ওই জন্য দেখেছো তোমরা পারদকে থার্মোমিটারে ব্যবহার করা হয়। কিন্তু যখনই ওই পারদ ওজোন গ্যাসের সংস্পর্শে আসবে, সেটা কিন্তু জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হবে। এবার মার্কিউরাস অক্সাইড আবার পারদের মধ্যে কিন্তু দ্রবীভূত হয়ে যায়, দিয়ে দ্রবীভূত হয়ে ওই পারদের উজ্জ্বলতাটাকে নষ্ট করে দেয়। আর তার সাথে এখন পারদ কিন্তু কাঁচের গায়ে লেগে লেগে যায়, মানে পারদের গতিশীলতাটা কমে যায়। মানে আগে যেরকম ধরো কোনো রকম বাধা না পেয়ে খুব সহজে কাঁচের মধ্যে ওঠানামা করতে পারতো, এখন কিন্তু কাঁচের গায়ে লেগে লেগে যাওয়ার ফলে তার গতিশীলতা আগের থেকে কমে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ট্রেইলিং অফ মার্কারি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ধর্মের সাহায্যে কিন্তু আমরা ওজোন গ্যাসকে শনাক্তও করতে পারি। ঠিক আছে, এবার এই যে পারদের এই অবস্থা হয়ে গেল, এটা আবার আগের মতো পারদটা ফিরে পাবো কি করে? কিচ্ছু করতে হবে না, জাস্ট পারদের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ঝাঁকি নাও। জল দিয়ে ঝাঁকালে ওই মার্কিউরাস অক্সাইড আবার জলের মধ্যে দ্রবীভূত হয়, দিয়ে জলটাকে সেপারেট করে নাও, তুমি আবার পারদটা ভালো মতো পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে ট্রেইলিং অফ মার্কারি কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে কিন্তু। সুন্দর করে এখানে লিখে দিয়েছি। এর পরেরটা দেখো, বলেছে SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব নেই কেন? ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রথমে তোমাকে বুঝতে হবে SF6 এটা যদি দেখো, আমরা জানি ফ্লুরিনের চার্জ হয় -1 করে, এরকম 6টা ফ্লুরিন আছে, তাহলে 6টা ফ্লুরিনের চার্জ -6। তাহলে এবার -6 যদি 6টা ফ্লুরিনের চার্জ হয়, তাহলে সালফারের চার্জ কত হবে? +6। একটাই আছে, ওর একারই চার্জ +6। এখন ঘটনা হচ্ছে, সালফারের যোজ্যতা কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। সালফার +6 মানে এই 6টা ইলেকট্রনকে কেউ একজন বের করে ফেলেছে, কেউ এই 6টা ইলেকট্রনকে বের করে ফেলেছে। এবার যারা অন্যের ইলেকট্রন বের করে নেয়, মানে অন্যের ইলেকট্রন নিজে গ্রহণ করে নিজে বিজারিত হয় আর অন্যকে জারিত করে, তাদেরকে আমরা জারক বলি। তাহলে এর মধ্যে থেকে 6টা ইলেকট্রন বের করতে তো একটা তীব্র জারক লাগবে। বোঝা গেল? এই যে ফ্লুরিন তো একটা তীব্র জারক, তোমরা পড়েছো না? তাহলে ফ্লুরিন যেহেতু তীব্র জারক, সালফারের মধ্যেকার 6টা ইলেকট্রন বের করে সালফারকে S6+ এ রূপান্তরিত করতে পারে, কিন্তু হাইড্রোজেন তো পারে না। হাইড্রোজেন তো ওরকম জারক নয়। তাহলে হাইড্রোজেন কিন্তু এই SH6 যৌগটা তৈরি হবে না, কারণ হাইড্রোজেন সালফারের মধ্যে থেকে 6টা ইলেকট্রন বের করতেই পারে না। এই কারণে SF6 যৌগটার অস্তিত্ব থাকলেও SH6 এই যৌগটার কিন্তু অস্তিত্ব নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এর পরের প্রশ্ন কি বলেছে? বলেছে শনাক্তকরণ নাইট্রোজেন ঘটিত একটি গ্যাস যা হাসির উদ্রেক সৃষ্টি করে। দেখো, এটা হচ্ছে লাফিং গ্যাস। লাফ মানে হাসা, হ্যাঁ। লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। দেখো, এই লাফিং গ্যাস, এটা যদি তুমি প্রশ্বাসের সাথে নাও, তুমি যে হি হি হা হা করে হাসতে থাকবে, এটা নয় কিন্তু। মানে এটা যদি তোমার প্রশ্বাসের সাথে যায়, তোমার শ্বাসনালীতে যাওয়ার পরে একটা আলাদা রকম কাশির উদ্রেক তৈরি হয়, যে কাশিটা একটু খিক খিক এরকম মানে আওয়াজ হয়। যাতে যার মধ্যে নাইট্রাস অ্যাসিড যার শ্বাসনালীতে গেছে, তুমি যদি ওকে দেখো, ও যে কাশার চেষ্টা করবে, কাশির একটা উদ্রেক তৈরি হবে, তোমাকে দেখে মনে হবে যে ওর যেন হাসার চেষ্টা করছে। ঠিক আছে, ওই জন্য এটাকে লাফিং গ্যাস বলা হয়। তার মানে এই নয় যে এই গ্যাসটা যদি প্রশ্বাসের সাথে গ্রহণ করে হি হি হা হা করে হাসবে, ওরকমটা নয় কিন্তু। হ্যাঁ, একটা খিচুনি টাইপের কাশির মতো হয়, যেটা দেখে মনে হবে যে বাইরে থেকে দেখে মনে হবে যে ও হয়তো হাসার চেষ্টা করছে। এই কারণে এটাকে লাফিং গ্যাস বলা হয়। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। তারপরে বলেছে কাপড়ে আয়োডিনের দাগ হাইপো দ্রবণ দ্বারা তোলা যায়, রাসায়নিক সমীকরণ সহ ঘটনাটি ব্যাখ্যা করো। দেখো, হাইপো দ্রবণ কাকে বলে? হাইপো দ্রবণ বলে সোডিয়াম থায়োসালফেটকে। এই যে সংকেতটা এখানে লেখা আছে NO2H2O3, সোডিয়াম থায়োসালফেট। আয়োডিনের সাথে বিক্রিয়া করে, ধরো জামা কাপড়ে আয়োডিনের দাগ লাগলো, তখন তুমি হাইপো দ্রবণ ওই জায়গাটাতে যদি দিয়ে দাও, মানে সোডিয়াম থায়োসালফেট যদি দিয়ে দাও, সেটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম আয়োডাইড আর সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি করে। এই যে Na2S4O6, এই যৌগটার নাম সোডিয়াম টেট্রাথায়োনেট। এই দুজনেই কিন্তু বর্ণহীন, এদের কোনো বর্ণ নেই। বোঝা গেল কি না?
এরা যেহেতু বর্ণহীন আর জলে দ্রাব্য, এদের নিজেদের কোনো কালার নেই, আর জল দিয়ে যদি ধাও জলের মধ্যে দ্রবীভূত হয়ে বেরিয়ে যাবে, তাহলে কাপড় থেকে আয়োডিনের দাগটা উঠে গেল। এই কারণে হাইপোদ্রবণ বা সোডিয়াম সালফেট দিয়ে আমরা আয়োডিনের দাগ, জামা কাপড়ের আয়োডিনের দাগ কিন্তু তুলে দিতে পারি। হয়ে গেছে এটা। এরপরে দেখো আমরা SC22 পেজে চলে এসেছি। এখানে বলেছে যে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন, মানে কোনটার গন্ধ আছে কিন্তু বর্ণ নেই, এটা হচ্ছে SO2 হবে। হ্যাঁ, SO2 এর গন্ধ অনেকটা পোড়া বারুদের মতো, আর এটার কোনো বর্ণ নেই কিন্তু, এটা SO2 অ্যান্সার হবে। তারপরে বলেছে আন্তঃহ্যালোজেন যৌগ কি, আর আন্তঃহ্যালোজেন যৌগগুলি ফ্লুরিন ব্যতীত অন্যান্য হ্যালোজেনগুলি অপেক্ষা বেশি সক্রিয় কেন? দেখো আন্তঃহ্যালোজেন যৌগ কি, অনেক সময় কি হয় হ্যালোজেন মৌলগুলো একে অপরের সাথে নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিছু যৌগ তৈরি করে, সেগুলোকে আন্তঃহ্যালোজেন যৌগ বলি আমরা। ঠিক আছে, যেমন ধরো ICl, আয়োডিন আর ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হওয়া যৌগ। যেমন ধরো ClF3, ক্লোরিন আর ফ্লুরিনের সমন্বয়ে গঠিত হওয়া যৌগ, এদেরকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। এবার আন্তঃহ্যালোজেন যৌগগুলো সাধারণত বেশি সক্রিয় হয় সাধারণ হ্যালোজেনের থেকে। সাধারণ হ্যালোজেনের মধ্যে ফ্লুরিনটা সবচেয়ে বেশি সক্রিয়, ওটা বাদ দিয়ে বাকি হ্যালোজেনগুলোর মধ্যে এই আন্তঃহ্যালোজেন, মানে বাকি হ্যালোজেনগুলোর থেকে আন্তঃহ্যালোজেন এই যৌগগুলো কিন্তু বেশি সক্রিয়। কি কারণে সক্রিয় তুমি নিজেই বুঝতে পারবে। দেখো এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো তুমি দুটো হ্যালোজেন নিলে I2 আর Cl2, এটা সাধারণ হ্যালোজেন, আর একটা এদেরই আন্তঃহ্যালোজেন যৌগ নিলে ICl। এবার এই দুজনের থেকে সক্রিয়তা কিন্তু এর বেশি হবে। কি কারণে? তুমি যদি সিম্পল শুধুমাত্র সাধারণ হ্যালোজেন নাও, যেমন ধরো আয়োডিন নিলে, আয়োডিনের মধ্যে I2, দুটো আয়োডিনের মধ্যে বন্ধন আছে, বা Cl2 নিলে, ক্লোরিন নিলে, দুটো Cl এর মধ্যে বন্ধন আছে। এবার এদের ক্ষেত্রে কি দেখো, দুজনই কিন্তু সেম আছে, তাহলে দুজনের তড়িৎ ঋণাত্মকতাও সেম। দুজনেরই তড়িৎ ঋণাত্মকতা সেম হওয়ায় বন্ধনের ইলেকট্রন দুটোকে দুজন সমমাত্রায় টানবে নিজের দিকে। তার মানে বন্ধনের ইলেকট্রন দুটো কোনো দিকে শিফট হবে না, মাঝামাঝি জায়গাতেই থাকবে। এই কারণে এই বন্ধনটা কিন্তু অধ্রুবীয়, মানে নন পোলার। নন পোলার মানে কি, মানে কোনো পোল তৈরি হয়নি যে একদিকে ইলেকট্রন সরে গিয়ে ওইদিকে নেগেটিভ হয়ে গেল অপর দিকে পজিটিভ হয়ে গেল, এরকম তৈরি হয়নি, ওই জন্য নন পোলার বলছি। এই কারণে এই বন্ধনটা বেশি শক্তিশালী, মানে এর স্থায়িত্ব বেশি, সহজে বিক্রিয়া করবে না, মানে সক্রিয়তা কম। এবার আমি যদি একটা আন্তঃহ্যালোজেন যৌগ নিই, সাপোজ ICl, এই যৌগটা নিচ্ছি। এবার এখানে দেখো ক্লোরিন আর আয়োডিন দুজনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সেম নয়। আমরা জানি ক্লোরিনেরটা বেশি তড়িৎ ঋণাত্মকতা, তাহলে এই বন্ধনের ইলেকট্রন দুটো ক্লোরিন নিজের দিকে টেনে নিবে। এবার নিজের দিকে টেনে নেওয়ায় ক্লোরিনের কাছে ইলেকট্রন যেহেতু সরে গেছে, ক্লোরিনের মাথায় আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে, আর আয়োডিনের কাছে থেকে যেহেতু ইলেকট্রন দূরে চলে গেছে, আয়োডিন কিন্তু আংশিক ধনাত্মক আধান প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে দেখো এই অণুটাতে একদিকে ঋণাত্মক অংশ আর একদিকে ধনাত্মক অংশ তৈরি হয়ে গেল, মানে একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ পোল তৈরি হলো। পোল মানে মেরু, তোমরা পড়েছো না চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, সেরকম এই যৌগটাতে একদিকে ধনাত্মক মেরু আর একদিকে ঋণাত্মক মেরু তৈরি হয়ে গেল, পোলার বা ধ্রুবীয় হয়ে গেল। এর ফলে কি, বন্ধনের ইলেকট্রন দুটো যেহেতু একজনের দিকে সরে গেছে, এই বন্ধনটা কিন্তু আগের থেকে দুর্বল হয়ে গেছে। বন্ধনের ইলেকট্রন দুটো মাঝামাঝি জায়গায় থাকলে কিন্তু সেটা বেশি স্থায়ী, আর একদিকে যদি সরে যায় আগের থেকে দুর্বল হয়ে যাবে, তাহলে বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তাড়াতাড়ি ভেঙে গেল মানে কি, তাড়াতাড়ি ভেঙে গেল মানে এর স্থায়িত্ব কম, আর স্থায়িত্ব কম মানে সক্রিয়তা বেশি, মানে সহজেই যৌগে, মানে সহজেই কোনো বিক্রিয়াতে এরা অংশগ্রহণ করতে পারবে। বোঝা গেল তাহলে আন্তঃহ্যালোজেন যৌগগুলো কেন বেশি সক্রিয় হয়? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তারপরে দেখো এরপরে বলেছে সাদা ফসফরাসের কোন গঠনগত বৈশিষ্ট্যের জন্য ইহা অধিক সক্রিয়। দেখো সাদা ফসফরাসের গঠনটা যদি দেখি, এরকম চতুস্তলকের মতো গঠন, বোঝা গেল। এবার বন্ধন গঠনে যে অংশগ্রহণ করে, বন্ধন গঠনে যে পি অরবিটালগুলো অংশগ্রহণ করে, আমরা জানি দেখো পি অরবিটালগুলো এইরকম ডাম্বেল আকৃতি হয়। এবারে একটা পি অরবিটালের সাথে আরেকটা পি অরবিটাল কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এবার সেই পি অরবিটালগুলো দিয়ে যখন বন্ধনটা তৈরি হয়, তখন এই বন্ধনটার হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি, অ্যাঙ্গেলটা হওয়া উচিত ছিল, বন্ধন কোণটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, কিন্তু বন্ধন কোণটা দেখো, বন্ধনটা বেঁকে গিয়ে 90 ডিগ্রি হওয়ার বদলে হয়ে গেছে 60 ডিগ্রি, মানে জোর করে বাঁকিয়ে রেখেছে বন্ধনটা। তাহলে এই বন্ধনটা আবার আগের মতো 90 ডিগ্রি হওয়ার জন্য একটা স্বাভাবিক প্রবণতা তো দেখাবে, মানে এই বন্ধনটাতে একটা পীড়ন, কৌণিক একটা পীড়ন তৈরি হয়েছে, মানে কোণটা 90 ডিগ্রি হওয়া উচিত ছিল, হয়ে গেছে 60 ডিগ্রি, মানে এর মধ্যে 90 - 60 মানে 30 ডিগ্রি পীড়ন আছে কিন্তু।
এ তাহলে কি করবে, বন্ধনটা পীড়ন মুক্ত হওয়ার মানে আগের মতো 90 ডিগ্রি বন্ধন কোণ তৈরি করার মতো একটা স্বাভাবিক প্রবণতা দেখাবে। এই কারণে কিন্তু এ প্রচন্ড সক্রিয়, মানে সহজেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে। বোঝা গেল কি না? তাহলে এটা সুন্দর করে নিচে লেখা আছে, এটা ভালো করে একটু পড়ে নিবে। তাহলে এটা হয়ে গেল। এবার 13 নম্বর বলেছে, দেখো N2O5 এর স্ট্রাকচার অঙ্কন করো। বেশ ভালো প্রশ্ন, N2O5 এর স্ট্রাকচার অঙ্কন করতে বলেছে। দেখো N2O5 যদি করি খুবই সহজ। প্রথমে একদিকের গঠনটা করো, নাইট্রোজেন দিয়েছো, এদিকে ডাবল বন্ড দাও, ডাবল বন্ড ও আর একটা সিঙ্গেল বন্ড ও, ঠিক আছে, এখানে নেগেটিভ চার্জ দেবে, ব্যাস একটা অংশ হয়ে গেল। এবার এখানে অক্সিজেন দিয়ে এখানে লাগাও, নাইট্রোজেনে 4টা হাত হয়ে গেছে জন্য এখানে পজিটিভ চার্জ হবে, সাধারণত 3টে হাত হয়, 4টা হলে পজিটিভ চার্জ দিতে হবে। এবার একই রকম বাম দিকে যা করেছো ডান দিকেও করো, নাইট্রোজেন এবার এখানে ডাবল বন্ড ও যেদিকে দিয়েছো এখানে অপোজিট দিকে দিবে, এখানে দিলাম। এখানে সিঙ্গেল বন্ড ও যেদিকে দিয়েছো এখানেও তার অপোজিটে, মানে উপরে সিঙ্গেল বন্ড ও দিলাম। তাহলে নাইট্রোজেনটা একই রকম পজিটিভ, আর যেটা সিঙ্গেল বন্ড ও আছে সেটা নেগেটিভ হলো। ব্যাস, এটা N2O5 এর গঠন। এবার এটা রেজোন্যান্সটা দেখিয়ে দিবে। হ্যাঁ, রেজোন্যান্সটা কি করে হচ্ছে দেখো, এই নেগেটিভ চার্জটা এখানে গিয়ে বন্ধন করবে, আর এই বন্ধনটা ভেঙে অক্সিজেনের মাথাতে নেগেটিভ চার্জ হবে। একই রকম এই নেগেটিভ চার্জটা এখানে গিয়ে বন্ধন করবে, আর এই বন্ধনটা ভেঙে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে যাবে। তাহলে এটারই আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার যদি করি সেটা কি রকম হবে দেখো। এবার এটা ডাবল বন্ড হয়ে গেছে, এটা সিঙ্গেল বন্ড, আর এটা ডাবল বন্ড হয়ে গেছে, এটা সিঙ্গেল বন্ড। তাহলে সেটাই যদি করি, এবার ওপরের এটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এটা ডাবল বন্ড, এটা ও মাইনাস হয়ে গেছে। এবার নাইট্রোজেন তো প্লাস আছে, ওটার কিছু হবে না, এখানে ও, আবার এখানে একই রকম ওপরেরটা ডাবল বন্ড হয়ে গেছে, এটা এবার সিঙ্গেল বন্ড, এটা মাইনাস এটা প্লাস। আবার একই রকম হবে, এখানে গিয়ে ডাবল বন্ড তৈরি করবে, এটা সিঙ্গেল বন্ড, একই রকম এটা গিয়ে ডাবল বন্ড তৈরি করবে, এটা সিঙ্গেল বন্ড, মানে আগে আবার আগের মতো হয়ে যাবে। বোঝা গেল কি না? এবার এইভাবে চলতে থাকবে। তাহলে এটার যদি আমরা রেজোন্যান্স হাইব্রিডটা আঁকি তাহলে কি রকম হবে দেখো। এবার রেজোন্যান্স হাইব্রিড যখন করব, যে বন্ধনটা ভাঙেনি বা যেটা নতুন বন্ধন তৈরি হয়নি সেটাকে আগে লিখে দিতে হয়। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে একটা করে বন্ধন কমন আছেই, যেটা ভাঙেওনি গড়েওনি। তাহলে ওই একটা করে বন্ধন দিয়ে প্রথমে আগে যৌগটা গঠন করে নিই, তারপরে বাকিটা বোঝাচ্ছি। দেখো এই অংশটুকুটা কিন্তু দুটোর মধ্যে কমন আছে, দেখো তুমি ভালো করে, এই যে অংশটুকু করেছি এই অংশটুকুটা দুটোর মধ্যে কমন আছে, নাইট্রোজেনগুলোতে প্লাস আছে। এবার দেখো ভালো করে, এবার এখান থেকে মাইনাস চার্জটা এই অক্সিজেন থেকে একবার এই অক্সিজেনে গেছে, দেখো এই অক্সিজেনে ছিল এবার এই অক্সিজেনে চলে এসছে। আবার একই রকম এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা এখান থেকে আবার পরের অক্সিজেনে চলে এসছে। তার মানে বাম দিকে একটা নেগেটিভ চার্জ দুটো অক্সিজেন মিলে শেয়ার করেছে, তাহলে এক একজন অক্সিজেন নেগেটিভ চার্জের হাফ অংশ করে পাচ্ছে, সে কারণে এরও মাইনাস হাফ দিয়ে দিলাম, এরও মাইনাস হাফ। একই রকম এখানে একটা নেগেটিভ চার্জ ছিল, একবার এই অক্সিজেনের কাছে গেল, একবার এই অক্সিজেনের কাছে আছে, একবার এর কাছে চলে গেল। তার মানে ওই একটাই নেগেটিভ চার্জ দুজন মিলে শেয়ার করে নিচ্ছে, তাহলে এক একজন হাফ করে পাবে, তার মানে এরও মাইনাস হাফ এরও মাইনাস হাফ। এবার এই দুটো ইলেকট্রন ঘুরেছে কোন কোন, এই যে দেখো এই ইলেকট্রন দুটো অ্যাকচুয়ালি, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এই দুটো অক্সিজেনের মধ্যেই ঘুরেছে, তাই না? তার মানে এইটুকুটা পথে ঘুরেছে, ওই জন্য ওইটুকুটা ডট 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 দিয়ে দিলাম, মানে ওইটা ওর পথ, এই দিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে আসছে, যাচ্ছে আসছে এরকম। একই রকম এদের পথ হচ্ছে এখানে, এদিক দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম। এটা হয়ে গেল আমাদের রেজোন্যান্স হাইব্রিড। রেজোন্যান্স হাইব্রিড, হাইব্রিড মানে যেটার মধ্যে দুটোর বৈশিষ্ট্যই আছে, রেজোন্যান্স হাইব্রিড। হলো এটা। এরপরে নেক্সট বলেছে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। বেশ ভালো প্রশ্ন কিন্তু। হ্যাঁ দেখো, এরা হচ্ছে ক্লোরিনের অক্সো অ্যাসিড, এটা মাথায় রাখবে। অনেক সময় বলতে পারে যে ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলিকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও। এরা হচ্ছে ক্লোরিনের অক্সো অ্যাসিড, ক্লোরিনের অক্সো অ্যাসিড। যে অক্সিজেন আছে আর অ্যাসিড, এরা H+ দিতে পারবে, ওই জন্য অক্সো অ্যাসিড। এবার এদের আম্লিকতা কি করে দেখবো দেখো, প্রত্যেকটা যৌগের মধ্যে ক্লোরিনের জারণ সংখ্যা বের করো। কি করে বের করবে সেটাও শিখিয়ে দিচ্ছি, আগে লিখে দিচ্ছি দেখো। HClO, HClO3,
HClO2 HClO4। দেখো প্রত্যেকটা যৌগের মধ্যে ক্লোরিনের চার্জ বের করতে হবে আগে। কি করে বের করব? দেখো এই যৌগটাতে ক্লোরিনের চার্জকে আমি x ধরে নিলাম। এবার বাকি আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের চার্জ কত? +1 হয়। হাইড্রোজেন H+ গঠন করে। আর এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের চার্জ হয় -2। ঠিক আছে, তাহলে এবার ওভারঅল কি যৌগটার কোনো চার্জ আছে? ওভারঅল মাথার উপরে কোনো যেহেতু চার্জ দেওয়া নাই, ওভারঅল চার্জ হবে 0। তাহলে এদেরকে যোগ করে যোগফলের মান হচ্ছে 0। তাহলে কত হচ্ছে এক্স এর মান? এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করলে হচ্ছে +1। তার মানে এই যৌগটাতে ক্লোরিনের চার্জ হচ্ছে +1। বোঝা গেল? তাহলে এই যৌগটাতে ক্লোরিনের চার্জ +1 লিখে দিই তাহলে। তাহলে এই যৌগটাতে ক্লোরিনের চার্জ হলো +1। একই রকম পরের যৌগটা যদি করি, হাইড্রোজেনের চার্জ তো +1 বললাম, ক্লোরিনের চার্জ বের করব x ধরে নাও। আর অক্সিজেনের চার্জ -2 করে, তিনটে অক্সিজেন আছে কিন্তু, তাহলে 3 × -2 হবে, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে যদি x এর মান বের করি, সেটা কত বেরাচ্ছে? x এর মান এখান থেকে বেরাচ্ছে হচ্ছে এদিকে 3 × 2 = -6 + 1 মানে -5, ওদিকে গেলে +5, x এর মান বেরাচ্ছে +5। তাহলে এটা +5 হচ্ছে। ঠিক আছে, এবার তারপরেরটা দেখি একই রকম ভাবে তারপরেরটা বের করো। HClO2 একই রকম, হাইড্রোজেনটা +1, ক্লোরিনটা x ধরে নাও, অক্সিজেনগুলো -2 করে, দুজন আছে, 2 × -2, এটা সমান 0। তাহলে x -4 + 1 মানে -3, ওইদিকে গেলে +3। তার মানে ক্লোরিনের চার্জ বেরালো এখানে +3। পরেরটা একই রকম ভাবে বের করো। হাইড্রোজেনটা +1, ক্লোরিনের চার্জ x ধরে নাও, চারটে অক্সিজেন আছে, -2 করে, = 0। তাহলে এখানে x সমান বেরোচ্ছে +7। তাহলে এই যৌগটাতে ক্লোরিনের চার্জ হচ্ছে +7। তাহলে এটা হচ্ছে +7। হ্যাঁ, এবার দেখো মনে রাখবে, কেন্দ্রীয় পরমাণুর চার্জ যত বাড়বে, কেন্দ্রীয় পরমাণুর চার্জ বা জারণ স্তর যত বাড়বে, তত কিন্তু আম্লিকতা বৃদ্ধি পায়। বোঝা গেল কি না? অতএব আম্লিকতার ঊর্ধ্বক্রম যদি সাজাই, আম্লিকতার ঊর্ধ্বক্রম যদি সাজাই, এটাকে কেন্দ্রীয় পরমাণুর চার্জ অনুযায়ী সাজাও। সবার প্রথমে কম আছে হচ্ছে HClO এখানে, তারপরে HClO2 এখানে +3 আছে, তারপরে HClO3, তারপরে HClO4। ঠিক আছে, এটা সব থেকে কম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখানে চার্জ হচ্ছে +1, এটা চার্জ +5, চার্জ হচ্ছে +5, এটা হচ্ছে এটা +3, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +7। ঠিক আছে, এটা কি করে করলাম? আমরা জানি কেন্দ্রীয় পরমাণুর জারণ স্তর বৃদ্ধির সাথে আম্লিকতা বৃদ্ধি পায়। কেন্দ্রীয় পরমাণুর জারণ স্তর বৃদ্ধির সাথে জারণ স্তর বৃদ্ধির সাথে আম্লিকতা বৃদ্ধি পায়। আম্লিকতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো সেই কারণে HClO এর আম্লিকতা সব থেকে কম হলো, আর HClO4 এর সব থেকে বেশি। তাহলে আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। এটা হয়ে গেল। এরপরে দেখো নেক্সট বলেছে XeO4 এটাকে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? উৎপন্ন যৌগটির গঠন অঙ্কন করো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, XeO4 এটাকে কাঁচের পাত্রে রাখলে এটা কাঁচে থাকে সিলিকা SiO2, সে ওই কাঁচের সিলিকার সাথে কিন্তু বিক্রিয়া করে ফেলে, মানে কাঁচের পাত্রের সাথে বিক্রিয়া করে ফেলে তৈরি করবে XeO2F2 আর SiF4, এই দুটো যৌগ। এবার উৎপন্ন যৌগটির গঠন অঙ্কন করতে বলেছে। দেখো উৎপন্ন যৌগটির বলেছে, মানে দুটো যৌগ তো উৎপন্ন হচ্ছে, সম্ভবত এটারই গঠন আঁকতে বলেছে। ঠিক আছে, এবার এটার গঠন দেখো, একটু আগেই করলাম আমরা, তাহলে গঠনটা আঁকতে পারবে না? তাহলে গঠনটা কিরকম হবে এঁকে ফেলি। মাঝখানে জেনন আছে, ধরো এদিকে অক্সিজেন ডাবল বন্ড
ডাবল বন্ড ও ফ্লুরিন ফ্লুরিন আর একটা লোন পেয়ার। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে XeO2F2। ক্লিয়ার? এবার তারপরে কি বলেছে দেখো, নেক্সট বলেছে 16 নম্বর, কি ঘটে সমীকরণ সহ লেখো ওজনকে H2O2 এর সঙ্গে বিক্রিয়া করানো হলো। দেখো এটা সহজ, কঠিন নয়। যদি ওজনকে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় তবে তৈরি হয় জল H2O। এখান থেকে জল বের করো, এই যে H2 আর একটা O নিয়ে নাও, তাহলে কটা অক্সিজেন পড়ে থাকলো, এখানে O2 এখানে O2, মানে দুটো অক্সিজেন অণু তৈরি হবে, 2O2। এবার অক্সিজেন তো গ্যাস, এ তো গ্যাস আকারে চলে যাবে, তাহলে পড়ে থাকলো আর জল, তাহলে জল আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন। তাহলে বিক্রিয়াটা দিয়ে এবার একটু ভাষাটা লিখে দিই। কি ঘটে সমীকরণ সহ লিখতে বলেছে, সমীকরণ দিয়ে দিলাম। এবার ওজনকে H2O2 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ওজনকে H2O2 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ব্যাস হয়ে গেল এটা তাহলে। এবার নেক্সট বলেছে হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়। আচ্ছা, এটা হচ্ছে N2O, নাইট্রাস, যেটা নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, লাফিং গ্যাস, এটা মনে রাখবে। হাইপোনাইট্রাস অ্যাসিডের বিয়োজনে লাফিং গ্যাস উৎপন্ন হয়, N2O। ট্রেইলিং অফ মার্কারি কি, দেখো এটা 37 পেজে আছে। আবার ট্রেইলিং অফ মার্কারি কি, এটা কিন্তু অলরেডি করে ফেললাম। দেখো একই প্রশ্ন আবার আসছে, তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। তাহলে এটা 6 নম্বর প্রশ্নে অলরেডি করে ফেলেছি, ওটা লিখে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। দেখো এরপরে বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, SO2 এবং Cl2 এর বিরঞ্জন ধর্মের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। এটা আরও কিভাবে আসতে পারে, SO2 ও Cl2 এর বিরঞ্জন ধর্মের তুলনা করো। অথবা আসতে পারে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী কিন্তু ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন, এইভাবে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। যদি কপাল খারাপ না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটাকে তোমরা এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে দেখতে চলেছো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। যদি কপাল না খারাপ থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি এই প্রশ্নটা আসার চান্স প্রবল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটার উত্তরটা কি বলে দিচ্ছি, আগে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবে। তোমাকে বলেছে SO2 দ্বারা, যেটা এখানে এই প্রশ্নতে জিজ্ঞেস করেছে, SO2 আর Cl2 এর বিরঞ্জন ধর্মের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। তো বিক্রিয়া তো লিখবোই, আমরা ব্যাখ্যাটাও করব। আর এটাকে যেভাবে দিতে পারে যে SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী আর ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে বিরঞ্জন ব্যাপারটা কি। দেখো বিরঞ্জন, এটা রঞ্জন থেকে এসছে, রঞ্জন মানে কালারফুল এরকম কিছু একটা, বিরঞ্জন মানে ওই কালারটাকে ডিসকালার করে দেওয়া, মানে ফ্যাকাশে করে দেওয়া বা কালারটাকে উঠিয়ে দেওয়া, বোঝা গেল। এবার SO2 দ্বারা যদি কালারটাকে ওঠায় সেটা অস্থায়ী, মানে পরে আবার কালারটা পুনরায় আবার চলে আসে। কিন্তু ক্লোরিন দ্বারা যদি ওই কালারটা ওঠায় তার ফিরে আসে না, এটা তোমাকে জিজ্ঞেস করেছে, কারণ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো ওটা তো তোমাকে জিজ্ঞেস করেনি, এখানে অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়াগুলো লিখতে বলেছে। তো বিক্রিয়া তো লিখবোই, অবশ্যই লিখবো, তার সাথে ব্যাখ্যাটাও করব। দেখো এবার যদি আমরা দেখি, তুমি ধরো কাপড়টাকে জলে ভিজিয়েছো, দিয়ে তার মধ্যে SO2 চালনা করছো, তাহলে SO2 জলের সাথে বিক্রিয়া করে তৈরি করবে H2SO4 আর হাইড্রোজেন পরমাণু দুটো। তুমি এখানে দেখো ব্যালেন্সটা ঠিকঠাকই আছে, SO2 প্লাস 2H2O, এখান থেকে H2 নাও, S নাও, আর এখান থেকে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন আছে, নিয়ে নাও H2SO4, তাহলে থাকলো পরে দুটো হাইড্রোজেন পরমাণু। এবার এখানে কিন্তু এটা H2 অণু হিসেবে থাকবে না, দুটো হাইড্রোজেন পরমাণু হিসেবেই থাকবে, দুটো হাইড্রোজেন পরমাণু এইভাবেই থাকবে। এবার যখনই পরমাণু আকারে পরমাণু অবস্থায় থাকবে হাইড্রোজেন, এটা কিন্তু প্রচন্ড বেশি সক্রিয় একটা বিজারক পদার্থ। যেহেতু পরমাণু অবস্থাতে আছে তখন এটাকে জাইমান বলা হয়। ঠিক আছে, তাহলে এটা জাইমান হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন মানে পারমাণবিক হাইড্রোজেন, মানে পরমাণু অবস্থায় আছে। এবার জামা কাপড়ে যে রঙিন পদার্থগুলো থাকে, ধরো সে রঙিন পদার্থগুলো, যে জৈব যৌগগুলো থাকে, সেটা কিন্তু এই জাইমান হাইড্রোজেন দ্বারা খুব সহজে বিজারিত হয়ে যায়। এবার বিজারিত হয়ে
ওই রঙিন জৈব পদার্থগুলোকে কিন্তু ডিসকালার করে দেয়, মানে বিরঞ্জিত করে দেয়, দিয়ে আমরা ওই রঙিন পদার্থ থেকে বিরঞ্জিত পদার্থ পেয়ে যাব, মানে কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আবার যদি তুমি বায়ুতে রেখে দাও, যেহেতু বায়ুতে প্রচুর জারক পদার্থ রয়েছে, তারা পুনরায় এটাকে জারিত করে বিরঞ্জিত পদার্থকে আবার জারিত করে পুনরায় রঙিন পদার্থ তৈরি করে ফেলবে। সেই কারণে SO2 দ্বারা যে বিরঞ্জিত পদার্থ পাচ্ছি বা SO2 দ্বারা যে বিরঞ্জনটা পাচ্ছি সেটা কিন্তু অস্থায়ী। এবার যদি এটা ক্লোরিন দিয়ে করি, দেখো একই রকম ক্লোরিন জলের সাথে বিক্রিয়া করবে, Cl2 + H2O, এখান থেকে দুটো Cl নাও, এখান থেকে দুটো H নাও, তাহলে 2HCl তৈরি হচ্ছে, আর থাকলো পরে একটা অক্সিজেন পরমাণু, তাহলে অক্সিজেন পরমাণু আকারে আছে, এটাকে বলবো একই রকম জাইমান অক্সিজেন। এবার অক্সিজেন কিন্তু একটা জারক পদার্থ, এও রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে রঙিন পদার্থের কালারটাকে ফ্যাকাশে করে দিবে, মানে বিরঞ্জিত পদার্থ করে দেবে, কিন্তু সেটা জারণ ক্রিয়ার মাধ্যমে করছে। এবার ওই কাপড়টাকে যদি তুমি বায়ুতে মেলে দাও, তাহলে বায়ুতে তো জারক পদার্থ রয়েছে, তাহলে এটাকে তো জারিত করলে আবার তো আগের মতো রঙিন পদার্থ হবে না, এটা রঙিন পদার্থের জারণে যেহেতু বিরঞ্জিত পদার্থ তৈরি হয়েছে, তাহলে এটাকে বিজারিত করলে রঙিন পদার্থ তৈরি হতো, কিন্তু বায়ুতে রাখলে তো ওটা বিজারিত হবে না। বোঝা গেছে? এই কারণে কালারটা কিন্তু যাবে না, মানে কালারটা আবার ফিরে আসবে না, বিরঞ্জিত পদার্থ বিরঞ্জিত অবস্থাতেই থেকে যাবে। এই কারণে ক্লোরিন দ্বারা যে বিরঞ্জনটা করছি সেটা কিন্তু স্থায়ী। তাহলে এই প্রশ্নতে শুধু বিক্রিয়া চেয়েছিল, শুধু এই দুটো আর এই দুটো বিক্রিয়া দিলে হয়ে যাবে, কিন্তু বাকি যে অনুরূপ প্রশ্নগুলো আসতে পারে সেটার ব্যাখ্যাটাও আমি এখানে লিখিয়ে দিয়েছি, এটা ভালো করে পড়বে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বলেছে দেখো, কি ঘটে যখন সাদা ফসফরাসকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, আর উৎপন্ন যৌগটার আণবিক সংকেত লেখো। দেখো বলেছে সাদা ফসফরাসকে যদি আমরা অতিরিক্ত বায়ুতে উত্তপ্ত করি, অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি, তখন ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এটাকে যদি উত্তপ্ত করা হয় অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে, ফসফরাস পেন্টাঅক্সাইড। দেখো ফসফরাস পেন্টাঅক্সাইড মানে তোমরা জানো P2O5, ওটারই ডাইমার এটা, দেখো P4O10, মানে 4টে ফসফরাস, এটা দ্বিগুণ, আর 10টা অক্সিজেন, P4O10, এটাই কিন্তু ফসফরাস পেন্টাঅক্সাইড। তাহলে যৌগটা কি ঘটে, উত্তপ্ত করা হলে কি ঘটবে, এই যে বিক্রিয়াটা দিয়ে লিখবো যে ফসফরাস পেন্টাঅক্সাইড উৎপন্ন হবে, তার সাদা ধোঁয়া উৎপন্ন হয়, আর উৎপন্ন যৌগটির আণবিক সংকেত হচ্ছে P4O10। ঠিক আছে, এখানে গঠনটা দিয়ে দিয়েছি, যদিও গঠনটা চাইনি আর ইম্পর্টেন্টও না, গঠনটা না করলেও হবে, তোমাকে জানতে হবে আণবিক সংকেতটা হচ্ছে P4O10। আর এই গঠনটাতে ফসফরাস অক্সিজেন বন্ধনের সংখ্যা 16টা, এটা মাথায় রাখবে। আসতে পারে পরীক্ষাতে যে ফসফরাস পেন্টাঅক্সাইডে ফসফরাস অক্সিজেনের বন্ধন সংখ্যা কটা, সেটা 16টি হবে। কি কারণে এটা আসতে পারে বলে দিচ্ছি। দেখো ফসফরাস পেন্টাঅক্সাইড বললে তোমার মাথায় আসবে P2O5। ঠিক আছে, এবার তোমার তো মনেই হবে না যে এর মধ্যে 16টা ফসফরাস অক্সিজেন বন্ধন আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা P4O10 আকারে আছে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো, গঠনটা না মনে রাখলেও হবে, গঠনটা ততটা ইম্পর্টেন্ট না। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট বলেছে SO2, আবার দেখো এই প্রশ্নটা এসছে, SO2 এবং Cl2 এর মধ্যে কোনটি দ্বারা বিরঞ্জন স্থায়ী হয় এবং কেন, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। বললাম না তখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 19 নম্বর প্রশ্নতেই করলাম, ওটা থেকে দেখে নিবে একই প্রশ্ন উত্তর। বলেছে তারপরে 22 নম্বর, হ্যালোজেন অ্যাসিডগুলিকে তাদের বিজারণ ধর্মের অধক্রমে সাজাও। দেখো হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে সব থেকে বেশি বিজারক হচ্ছে HI, অধক্রমে সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট, তাহলে HI এর বিজারণ ক্ষমতা সব থেকে বেশি, এটা হচ্ছে বিজারণ ক্ষমতা। তুমি মনে রাখবে হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে আম্লিকতাও HI এর সব থেকে বেশি, বিজারণ ক্ষমতাও HI এরই সব থেকে বেশি, এটা মাথায় রাখবে। HI সব থেকে বেশি, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। অধক্রমে সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট সাজাতে হবে, সাজিয়ে দিয়েছি এখানে। তারপরে বলেছে কি দেখো, বলেছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির অ্যাসিড ধর্মের ক্রম হলো। দেখো বেশ ভালো প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ। এবার নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড দিয়ে দিয়েছে, যেমন N2O, NO, N2O3, N2O5, এদের অ্যাসিড ধর্মের ক্রম সাজাতে বলেছে, কোনটার আম্লিকতা বেশি কোনটা কম, ক্রমানুসারে সাজাতে বলেছে, 4টা অপশন দিয়েছে। দেখো আমি একটু আগেই বললাম যে যখন এরকম অক্সাইড থাকবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ স্তর বের করবে, যার চার্জ বা জারণ স্তর যত বেশি তার আম্লিকতা তত বেশি। ঠিক আছে, কি করে বের করব, দেখো প্রত্যেকটাতে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করবে, মুখে মুখে হয়ে যাবে। দেখো আমরা জানি অক্সিজেনের চার্জ হয় -2, তাহলে নাইট্রোজেন দুটো আছে, দুজনের মিলে চার্জ হবে +2, তাহলে একটা নাইট্রোজেনের চার্জ কত হবে, +1, তাহলে এখানে নাইট্রোজেনের চার্জ হচ্ছে +1।
ঠিক আছে, এখানে নাইট্রোজেনের চার্জ হচ্ছে +1। পরেরটা করি, অক্সিজেনের চার্জ -2, তাহলে একটাই নাইট্রোজেন আছে, ওর চার্জ হবে +2। তারপরেরটা করো, তিনটে অক্সিজেন আছে, এক একজনের -2 করে, তাহলে তিনজনের -6, এদিকে তাহলে দুটো নাইট্রোজেনের +6 হবে, তাহলে একটা নাইট্রোজেনের +3। তারপরেরটা দেখো, 5টা অক্সিজেন আছে, মানে 5 × 2 = 10, -10 হবে, তাহলে এর দুজনের +10 হবে, তাহলে একজনের +5। তাহলে দেখো এটা সাজানোই আছে। দেখো আমরা জানি জারণ স্তর যত বাড়ে অ্যাসিড ধর্ম আম্লিকতা তত বাড়ে, তাহলে এর +1, এর +2, এর +3, +5, তাহলে এখান থেকে যত জারণ স্তর বৃদ্ধি পাচ্ছে আম্লিকতাও তত বৃদ্ধি পাবে, তাহলে এটাই সঠিক অ্যান্সারই আছে, তাহলে এই হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে, অন্য একটা স্কুলে এসেছে আবার, SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব নেই কেন? দেখো ওটা বললাম না তখন ইম্পর্টেন্ট, এটা কিন্তু 7 নম্বর প্রশ্নে অলরেডি আমরা করে ফেলেছি, ওখান থেকে দেখে নিবে। তারপরে বলেছে দেখো H2S অম্লধর্মী কিন্তু H2O প্রশম কেন? বেশ ভালো প্রশ্ন। ঠিক আছে, বলছে H2S এর আম্লিকতা আছে, মানে H+ দিতে পারে সহজে, কিন্তু H2O প্রশম কেন, আম্লিক নয় কেন, সেটা জানতে চেয়েছে। দেখো H2O আর H2S দুজনেরই গঠন আকৃতি কিন্তু সেম, দুজনেই V আকৃতি বিশিষ্ট। এবার অক্সিজেনের থেকে সালফারের যেহেতু সাইজ বড়, তাই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, সালফার আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, সেই দুটোর বন্ধন দৈর্ঘ্য কিন্তু এক নয়। সালফার আর হাইড্রোজেনের মধ্যে বন্ধনটার বন্ধন দৈর্ঘ্য বেশি। আর একটু আগে তখন বোঝালাম বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে বন্ধনটা তত দুর্বল হয়ে পড়বে, সেই কারণে এই বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে, ভেঙে গিয়ে তাহলে সহজে H+ আকারে এটা বেরিয়ে চলে যাবে, আর যত তাড়াতাড়ি H+ দিতে পারবে তত আম্লিক। তাহলে এখান থেকে H2S থেকে H+ বেরাচ্ছে জন্য আম্লিক, এখান থেকে বেরাচ্ছে না, এর জন্য প্রশম। বোঝা গেল ব্যাপারটা? এটা ওই যে HI, HF, HCl ওদের আম্লিকতা ব্যাখ্যা করলাম, একই রকম ভাবে এটা ব্যাখ্যা হবে, এখানে লিখে দিয়েছি, সুন্দর করে পড়ে নেবে। তারপরে ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী, SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী। দেখো কতবার রিপিট হচ্ছে, কত স্কুলে দিচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্নে করে ফেলেছি, দেখে নিবে ওখান থেকে। এরপরে বলেছে দেখো ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলিকে জারণ ক্ষমতার বৃদ্ধির ক্রমানুসারে সাজাও, দেখো এবং কারণ ব্যাখ্যা করো। এটাও আমরা অলরেডি করলাম, ওই যে HClO, HClO2, HClO3 করলাম না, ওই প্রশ্নটারই উত্তর আবার রিপিট হয়েছে, 14 নম্বর প্রশ্নে করেছি, ওখান থেকে দেখে ফেলবে। দেখো পি ব্লক পড়ার মজা এটাই যে একই প্রশ্ন তুমি বারবার রিপিট পাবে, তুমি ওই প্রশ্নগুলোকে যদি ভালো করে ধরে করে নাও ওখান থেকে তুমি পেয়ে যাবে, কিন্তু এজন্য ভালো করে করবে এগুলো। ঠিক আছে, তারপরে বলেছে সিউডো হ্যালোজেন কাদের বলে, উদাহরণ দাও। দেখো তোমরা সিউডো প্রথম ক্রম বিক্রিয়া, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন করেছিলে না, ওখানে দেখেছিলে যে ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো, তাই না? মানে দেখে মনে হচ্ছে সেকেন্ড অর্ডার, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার। ঠিক একই রকম সিউডো হ্যালোজেন কারা? যারা অ্যাকচুয়ালি হ্যালোজেন নয় কিন্তু হ্যালোজেনের মতো রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, তারা হচ্ছে সিউডো হ্যালোজেন। মানে যে সমস্ত যৌগ যারা নিজে হ্যালোজেন নয় অথচ হ্যালোজেনের মতো রাসায়নিক ধর্ম প্রদর্শন করবে, তারা সিউডো হ্যালোজেন। উদাহরণ যেমন সায়ানোজেন CN2 বা থায়োসায়ানোজেন SCN2, এরা সিউডো হ্যালোজেন। ঠিক আছে, আজকে আর বেশি করছি না, যা করালাম অনেকগুলো করা হয়ে গেছে, এগুলো ভালো করে পড়ো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কিন্তু, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাড়াতাড়ি 1000 ভিউ হয়ে যায়। আর 1000 ভিউ হয়ে গেলে কিন্তু এটার PDF তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি তখন লিঙ্কটা কিন্তু নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, টাটা।